নমস্কার, সুপ্রতীক টক নিউজে আপনাদের স্বাগত জানাই। কল্পনা করুন আপনি বছরের পর বছর পড়াশোনা করলেন, পরীক্ষাও দিলেন, চাকরিতেও গেলেন, স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করলেন, হয়তো আপনার বিয়ে হলো, সংসার হলো, সন্তান হলো। তারপর একদিন সকালবেলা উঠে খবর পেলেন আপনার আর চাকরি নেই। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর বাস্তব জীবন। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের গোটা নিয়োগ প্যানেলটাই বাতিল করা হয়েছে। শুধুমাত্র একজনের চাকরি মানবিক কারণে রক্ষা পেয়েছে, ক্যান্সার আক্রান্ত সোমা দাস। বাকি 25,772 জনের চাকরি হঠাৎই চলে গেছে। কিন্তু এই গল্পের সবথেকে বড় মোড় হলো এই যে 26,000 জনের মধ্যে অনেকেই হয়তো নির্দোষ। তাহলে তাদের কেন শাস্তি পেতে হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিশ্লেষণ। 2016 সাল, পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার তরুণ তরুণী একটাই স্বপ্ন নিয়ে ঘুরছেন, সরকারি স্কুলে শিক্ষকের চাকরি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, সংক্ষেপে WBSSC, একটি পরীক্ষার আয়োজন করলো। নাম SLST বা স্টেট লেভেল সিলেকশন। নবম দশম শ্রেণীর জন্য আলাদা পরীক্ষা, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আলাদা পরীক্ষা। লক্ষ লক্ষ প্রার্থী ফর্ম ভরলেন, প্রস্তুতিও নিলেন, পরীক্ষাও দিলেন। পরীক্ষার পদ্ধতিটা কী ছিল? সহজ ভাষায় আপনাদের বলি। OMR বা অপটিক্যাল মার্ক রেকগনিশন শিট, মানে MCQ ধরনের প্রশ্নপত্র। বৃত্ত ভরাট করতে হয়, সেই শিট স্ক্যান করলেই বোঝা যায় প্রার্থী কোন উত্তরটি দিয়েছেন এবং কত নম্বর পেয়েছেন। এটাই হওয়ার কথা ছিল নিয়োগের একমাত্র মাপকাঠি। কিন্তু বাস্তবে কি হলো? তদন্তে উঠে এসেছে এই দুর্নীতি একটা নয়, একাধিক স্তরে হয়েছিল। OMR শিটে সরাসরি কারচুপি, অর্থাৎ SSCর নথিতে ধরা পড়েছে একজন অঙ্কের শিক্ষক আসলে পরীক্ষায় পেয়েছিলেন 0, অথচ প্রকাশিত OMR শিটে তার প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে 53। ইতিহাসের ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা। একজন প্রার্থী সাদা খাতা জমা দিয়েও নম্বর পেয়েছেন 50। ভাবুন, সাদা খাতা মানে একটিও উত্তর না করা, 0 নম্বর। আর সেটা কিভাবে 53 বা 50 হয়ে গেল? কে এগুলো বদলে দিল? কারা এই সিস্টেম তৈরি করলো? দ্বিতীয় স্তরে যে গাফিলাতি হয়েছিল ওটা হলো র্যাঙ্ক জাম্পিং। র্যাঙ্ক জাম্প করে একাধিক প্রার্থী নিয়োগ পেয়েছেন বলে উঠে এসেছে তদন্তে। অর্থাৎ মেধা তালিকায় 500 নম্বরে থাকা কেউ হয়তো ঘুষ দিয়ে 50 নম্বরে উঠে গেছেন, আর 50 নম্বরে থাকা যোগ্য প্রার্থী চাকরিই পাননি। তৃতীয় যে স্ক্যাম হয়েছে, নাম বদলে দেওয়া। অর্থাৎ তদন্ত কমিটি জানতে পেরেছে আঞ্চলিক অফিস থেকে সঠিক নাম সুপারিশ করা হতো, কিন্তু মূল অফিসে এসে সেই নাম বদলে যেত। অর্থাৎ জেনারেল অফিস থেকে যোগ্য প্রার্থীর নাম পাঠানো হচ্ছে, কিন্তু কলকাতার মূল অফিসে পৌঁছে সেই নাম গায়েব হয়ে যাচ্ছে, তার বদলে আসছে অন্য নাম। কিন্তু কিভাবে বা কার নির্দেশে এটা হচ্ছে? এই দুর্নীতির পেছনে ছিল একটা পুরনো নেটওয়ার্ক। 2022 সালের 20 জুলাই ইডি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেন। তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য। এই গ্রেপ্তারের পর তার পরিচিত একজনের দক্ষিণ পশ্চিম কলকাতার ফ্ল্যাট থেকে তল্লাশি করে ইডি উদ্ধার করে 21 কোটি টাকা নগদ এবং 50 লক্ষ ও 70 লক্ষ টাকার গহনা। এরপর উত্তর কলকাতার বেলঘরিয়ায় আরেকটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও 27.90 কোটি টাকা এবং 6 কেজি টাকার সোনা। একজন শিক্ষামন্ত্রীর পরিচিতের বাড়িতে 50 কোটি টাকার বেশি নগদ, এটা কোথা থেকে এলো? তদন্তে একে একে উঠে এলো আরও অনেক নাম। 2022 সালের 10ই আগস্ট সিবিআই গ্রেপ্তার করে শান্তিপ্রসাদ সিনহাকে, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। সেপ্টেম্বরে গ্রেপ্তার হন WBBSCর চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং SSCর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। অক্টোবরে গ্রেপ্তার হন SSC কমিটির বর্তমান চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। মানে শুধু একজন নেতা নয়, SSCর চেয়ারম্যান, WBBSCর চেয়ারম্যান, মন্ত্রী, বিশেষ উপদেষ্টা, এমনকি TMC বিধায়করাও এই জালে জড়িয়ে পড়ে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত দুর্নীতির কাঠামো। এই গোটা কেলেঙ্কারির কেন্দ্রে একটাই প্রশ্ন, OMR শিট কোথায় গেল? কারণ OMR শিটই একমাত্র প্রমাণ কে পরীক্ষায় কত নম্বর পেয়েছিল, বা OMR থাকলে বলা যেত ওই প্রার্থী যোগ্য না ওই প্রার্থী অযোগ্য। OMR না থাকলে আলাদা করা সম্ভব নয়। তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি নষ্ট করা হয়েছে। শুধু কাগজপত্রই নয়, কম্পিউটারে থাকা সত্ত্বেও তথ্য মুছে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন এখানে আসল OMR শিট নষ্ট করা হয়েছে। তাহলে সিবিআই কিভাবে কিছু OMR উদ্ধার করলো যেগুলো আজকে টিভিতে দেখানো হচ্ছে?
এখানেই একটা নাটকীয় মোড়। যারা নথি নষ্ট করেছিল তারা ভেবেছিল সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল একটা জিনিস, হার্ড ডিস্ক। সিবিআই তদন্তে যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল তার উপর ভিত্তি করেই ওএমআর শিটের ডিজিটাল প্রতিলিপি তৈরি করা সম্ভব হয়েছে। মানে কেউ কম্পিউটার থেকে তথ্য মুছে দিয়েছে, কাগজের ওএমআর নষ্ট করে ফেলেছে, কিন্তু হার্ড ডিস্ক থেকে ডেটা থেকে গেছে। আর সেই হার্ড ডিস্কই হয়ে গেল দুর্নীতির সবথেকে বড় সাক্ষী। সিবিআই এর দাবি পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই এই ওএমআর শিট নষ্ট করা হয়েছিল এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডি গোপন জবানবন্দিতেও এই তথ্য দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অবশ্য বলেছেন ওএমআর শিট নষ্টের বিষয়ে তার মক্কেল কিছুই জানেন না। দুই পক্ষের দুটো কথা, তদন্ত চলছে, আদালত সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি, যদি নষ্ট করার কিছু না থাকতো তাহলে নষ্ট করতে হলো কেন? একটু ভাবুন, ওএমআর নষ্ট করার পেছনে সরল গণিত আছে। ওএমআর থাকলে কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা প্রমাণ করা সহজ, কারণ সাদা খাতায় 0 নম্বর, কিন্তু সিস্টেমে লেখা আছে 53 নম্বর। এই তফাৎ ধরা পড়ে যাবে। ওএমআর না থাকলে যোগ্য আর অযোগ্যকে আলাদা করার উপায় নেই, তখন আদালতের কাছে দুটোই সমান অনিশ্চিত। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। অর্থাৎ ওএমআর নষ্ট করার সিদ্ধান্তটাই 26,000 শিক্ষকের বরখাস্তের মূল কারণ। সৎ প্রার্থীরাও মার খেলেন, কিন্তু তাদের নির্দোষিতা প্রমাণের নথিও নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসিকে সরাসরি প্রশ্ন করেছেন, নিজেদের হাতে তথ্য না রেখে অন্যদের হাতে কিভাবে তুলে দিতে পারলেন আপনারা? এটা শুধু দুর্নীতির প্রশ্ন নয়, এটা জবাবদিহিরও প্রশ্ন। একজন সরকারি প্রতিষ্ঠান যার কাছে ন্যায্য নিয়োগ নিশ্চিত করা, সে নিজেই কিভাবে অনিয়মের অংশ হলো? এক কথায় বলতে গেলে 2016 সালের নিয়োগ দুর্নীতি 3টি স্তম্ভ ছিল। ওএমআর শিটে নম্বর বদলানো, অর্থাৎ 0 থেকে 53 করে দেওয়া; র্যাঙ্ক জাম্পিং, এটা হচ্ছে ঘুষের বিনিময় হতো, মেধা তালিকায় এগিয়ে আসা যেটা; আর নথি নষ্ট করা, মানে প্রমাণ গায়েব করে দেওয়া যাতে কাউকে আলাদা না করা যায়। এবং এই 3টি কাজ করতে গিয়ে যারা দুর্নীতি করেছিল তারা শেষ পর্যন্ত নিজেদের জাল নিজেরাই বুনেছিল, কারণ হার্ড ডিস্কের ডেটা থেকেই গেল এবং সেটাই হয়ে উঠল সত্যের বড় হাতিয়ার। পরের পর্বে দেখব এই সব জানার পরেও আদালত কেন পুরো প্যানেলকে বাতিল করতে বাধ্য হলো এবং কেন যোগ্য শিক্ষকরাও শাস্তির মুখে পড়লেন। দুর্নীতির অভিযোগ সামনে আসার পর শুরু হলো আদালতের লড়াই। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে প্রথম 25,752 জনের চাকরি বাতিল করবার নির্দেশ দিয়েছিল। সেদিন হাইকোর্টের রায় ঘোষণার পর এসএসসি চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রায়কে অবৈধ বলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দেন। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখন তো এখানকার বিচারালয় বিজেপির হয়ে গেছে, আমরা আজকের রায়কে অবৈধ মনে করি। তিনি আরও বলেন, আমি চাকরিহারাদের পাশে আছি, আমরা যত দূর যেতে হয় যাব। সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। আদালতের রায়কে প্রশ্ন করা আর দুর্নীতিগ্রস্ত নিয়োগ রক্ষা করা, এই দুটোই কি একই জিনিস? তারপর মামলা গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে 26,000 চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয়। কারণটা খুবই সহজ, ওএমআর শিট নেই, তাহলে কে যোগ্য বা কে অযোগ্য সেটা নির্ধারণ করবার উপায় ছিল না। ফলে পুরো প্যানেলটাই বাতিল হলো। এটা কি ন্যায় বিচার নাকি অবিচার? এখানে সবথেকে কঠিন প্রশ্নটা আসে, যারা সত্যিই মেধাবীর ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তারা কি দোষীদের মতো একটি শাস্তি পাওয়ার যোগ্য? এবার একটু মাটির কাছে আসি। সুন্দরবন অঞ্চলের প্রত্যক্ষ এলাকা ঝড়খালির বিড়িঞ্চিবাড়ি সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়। স্কুলটিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ছাত্রীর সংখ্যা 498 জন। এরকম একটা স্কুলে যদি একজনও শিক্ষক না থাকেন তাহলে 500 ছাত্রীর ভবিষ্যৎ কোথায় যাবে? একজন প্রধান শিক্ষিকার কথায় 9 জন শিক্ষক দিয়েই কোনো মতে স্কুলটা চলছিল। প্রত্যেককেই প্রচুর কাজের চাপ নিতে হতো। কিন্তু এখন যেটা হলো তাতে তো স্কুল চালানোটাই ভীষণ কঠিন হয়ে পড়ল। দক্ষিণ দিনাজপুরে 581 জন, বর্ধমানের 8 জন ফারাক্কা, অর্জুনপুর স্কুলের 30 জন চাকরি হারিয়েছেন। এরকম উদাহরণ রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে। কোনো স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এসে অবস্থা সামাল দিচ্ছেন। সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট করছেন যে তারা বিনা পারিশ্রমিকে স্কুলে পড়িয়ে দিতে চান। কোথাও আবার শিক্ষাকর্মী নেই বলে স্কুলের ঘন্টা বাজাতে হচ্ছে প্রধান শিক্ষককেই। একটু ভাবুন, শিক্ষার এই যে সংকট, এর শেষ পর্যন্ত পরিণতি বা এটা কাদের ক্ষতি করছে? সেই গরিব ঘরের ছেলে মেয়েদের, যারা সরকারি স্কুলেই একমাত্র ভরসা। শিক্ষক শিক্ষিকারাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে এই বছর মোট 9,84,750 জন মাধ্যমিক পরীক্ষার্থী
পরীক্ষা দিয়েছিলেন। উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন প্রায় 5,09,000 পরীক্ষার্থী। প্রায় 1.5 কোটি পরীক্ষার্থীর ফলাফলের উপরেও এই সংকটের প্রভাব পড়বার আশঙ্কা ছিল। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ওএমআর শিট। 2024 সালের 22শে এপ্রিল কলকাতার হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই এর কাছ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কগুলো থেকে পাওয়া ওএমআর শিটগুলোর ছবি কমিশনকে তাদের ওয়েবসাইটে আপলোড করবার জন্যে। পরে 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়েও একই নির্দেশ আসে। কিন্তু সরকারের গড়িমসির জন্য এতদিন ধরে আটকে ছিল সেই প্রক্রিয়া। দুটো বড় আদালতের নির্দেশ দেওয়া সত্ত্বেও ওএমআর প্রকাশ আটকে ছিল। এটা কি শুধু প্রশাসনিক ধীরগতি নাকি ইচ্ছাকৃত বিলম্ব? এরপর এলো রাজনৈতিক পট পরিবর্তন। রাজ্য সরকার পরিবর্তন ঘটেছে, ক্ষমতায় এসেছে বিজেপি। সেই পালাবদলের পরপরই নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের এসএলএসটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ডিজিটাল প্রতিলিপি কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হলো। সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল তার উপর ভিত্তি করেই এই প্রতিলিপি তৈরি। 2026 সালের 8ই মে তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা এখন নিজেরাই যাচাই করে নিতে পারেন তাদের ওএমআর শিট দেওয়ার উত্তরের সঙ্গে সার্ভারে থাকা তথ্যের কোনো অমিল আছে কিনা। এখন প্রশ্ন হলো, আগে কেন এটা করা হয়নি? সরকার কি সত্যি জানতো না, নাকি জেনে শুনে চাপা দিয়েছিল? বিরোধীদের দাবি, এতদিন ওএমআর গোপন করে রাখার পেছনে একটা বড়সড় দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা ছিল। পাল্টা সরকারও বক্তব্য করেছে বিষয়টি আদালত ও তদন্তহীন বলে দীর্ঘদিন প্রকাশে দেরি করেছে। দুটো যুক্তিই সামনে আসছে, আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার ওপর। এই পুরো ঘটনার সবথেকে দুঃখজনক দিকটা এখনো বলা হয়নি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 7,000-এর কাছাকাছি যারা কথিতভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাদের সঙ্গেই নিজেদের মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদেরও চাকরি বাতিল হয়ে গেছে। মানে যে সৎভাবে পরীক্ষা দিয়েছিল, ঘুষ দেননি, তিনিও চাকরি হারালেন শুধুমাত্র কারণ ওএমআর শিট নষ্ট হয়ে যাওয়া এবং তাদের নির্দোষিতা প্রমাণের উপায় ছিল না। একজন চাকরিহারা শিক্ষক বলেছিলেন, আমাদের মতো কিছু সাধারণ মানুষকে বলি দিয়ে পরের বছরের বিধানসভা নির্বাচনের আগে একটি রাজনৈতিক খেলা চলল। আমাদের চাকরি হারানোটা একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। অভিযোগের মূল আঙুল রাজ্য সরকারের দিকেই ছিল সেদিন। কিন্তু একটা কথা ভাবুন, একজন সাধারণ শিক্ষক যিনি বছরের পর বছর ক্লাস নিয়েছেন, শিশুদের জীবন গড়েছেন, তিনি নিজেকেই কি রাজনৈতিক বলির পাঁঠা বলছেন? এটা কি আমাদের সিস্টেমের ব্যর্থতা নয়? ওএমআর শিট প্রকাশের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। তাদের দাবি, ওএমআর শিটের ভিত্তিতে যাদের নিয়োগ ছিল তাদের দ্রুত পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্তরে 12,514টি এবং মাধ্যমিক স্তরে 23,314টি শিক্ষক পদে নিয়োগের দায়িত্ব রয়েছে কমিশনারের উপর। সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছে এবং সময়সীমা 2026 সালের 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে সামনে কি আছে? 3টে বিষয়ের উপর নজর রাখতে হবে। প্রথমটি হলো, ওএমআর শিটের ভিত্তিতে যোগ্য প্রার্থীরা কি সত্যি চাকরি ফিরে পাবেন? দ্বিতীয় হলো, অযোগ্য চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কতদূর এগোবে? এবং 3 নম্বর হলো, যে রাজনৈতিক নেতা নেত্রীরা এই দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ, তারাও কি শেষ পর্যন্ত জবাবদিহির মুখে পড়বেন? এই পুরো ঘটনা আসলে একটাই কথা বলে, যখন ব্যবস্থাকে দুর্নীতি গ্রাস করে তখন সৎ মানুষেরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন। 26,000 শিক্ষকের এই যন্ত্রণা শুধু তাদের নিজেদের নয়, এটা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তাদের পরিবারের স্বপ্ন এবং পুরো একটা প্রজন্মের শিক্ষার মানের সংকট। ওএমআর শিট প্রকাশ একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু এটুকুই যথেষ্ট নয়। প্রয়োজনে দ্রুত ও স্বচ্ছ পুনর্নিয়োগ প্রক্রিয়া, প্রয়োজনে দোষীদের শাস্তি এবং সবথেকে বেশি প্রয়োজন ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্নীতি আর না হয় তার নিশ্চয়তা। আপনি কি মনে করেন যোগ্য শিক্ষকরা চাকরি ফিরে পাবেন, নাকি রাজনীতির চাপে সব আবার আটকে যাবে? নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।